অর্ণব বলা শুরু করলো। আমি তখন টিউশন পড়িয়ে বাড়ি ফিরছি। দুপুর প্রায় শেষ তখন। প্রচন্ড গরম, ইদানিং গরমটা একটু বেশি বেড়েছে। আমি তাড়াহুড়ো করে বাড়ি ফেরার জন্য হাঁটা লাগাচ্ছিলাম, আর অন্ধগলির ভেতর ঢুকতেই দেখলাম যে একটা লোক উল্টো হয়ে পড়ে আছে ওই 6 নম্বর বাড়িটার সামনে, এবং রক্তে সারা রাস্তাটা ঢেকে গেছে। অত রক্ত দেখে আমি আঁতকে উঠি। দুপুরবেলা হওয়ার ফলে রাস্তায় সেরকম লোক ছিল না, পুরো রাস্তায় ফাঁকা। কয়েকটা কাক এদিক ওদিক ঘুরছিল। আমি তো ওই সিন আর এত রক্ত দেখে প্রায় মূর্ছা যাওয়ার উপক্রম। তবু সাহস করে লোকজনকে ডেকে জোগাড় করলাম। আমার ডাকাডাকি চিৎকার শুনে রাস্তার মোড়ে যে চায়ের দোকান, সেখানকার বংশীদা ছুটে আসে। এসে দেখে এই অবস্থা। তারপর বংশীদাই আরো লোকজন ডেকে আনে। পুলিশকে জানানো প্রয়োজন। তারপর এনাদের খবর দেওয়া হয় আর কি। আমার তো এই ডেড বডি রক্ত দেখেই ভীষণ ভয় লেগে যায়, এবং কোনোভাবেই বুঝতে পারি না যে এটা কিভাবে হলো। এরকম দিন দুপুরে একটা খুন হয়ে যাচ্ছে কলকাতা শহরের মতো একটা জায়গায়, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং একই সাথে ভয়েরও। আমাকে তারপর বংশীদা ওর চায়ের দোকানে বসিয়ে জল টল দেয়। তারপর খানিক ধাতস্থ হলে পর বাড়ি ফিরি। ব্যাস, এটুকুই বলার আছে। জোজো অর্ণবের পুরো কথা মন দিয়ে শোনে। রাত 10টা বেজে গেছে, অনেকটাই রাত। কিন্তু কিছু প্রশ্ন এখনো না করলে ব্যাপারটা ক্লিয়ার হবে না। তাই জোজো অর্ণবকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি যখন অন্ধগলির ভিতরে ঢুকলে তখন তাও কটা বাজে? মানে এক্সাক্ট টাইমটা মনে আছে? অর্ণব খানিক ভেবে উত্তর দেয়, তখন ওই 3টে, 3:30 হবে হয়তো, তার কিছু পরই হয়তো। আমি আসলে ঠিক মনে করতে পারছি না এক্সাক্ট সময়টা। আমার পড়ানো শেষ হয়েছিল 2টোর সময়। তারপর আমি একটা কাজের জন্য ক্লেগ স্ট্রিট গেছিলাম, সেখানে 1 ঘন্টা মতো ছিলাম। তারপর বাড়ি ফেরার জন্য বেরোই। তা ফিরতে ফিরতে বিকেল নাগাদ হয়ে গেছিল আর কি। আর অন্ধগলিতে ঢোকা মাত্র এই ঘটনা। অর্ণবের কথা শেষ হলে জোজো আবার জিজ্ঞেস করে, আচ্ছা, সন্দীপ বাবুর ডেড বডির পাশে যে রক্ত পড়েছিল সেটা কি তখনও খুব তাজা ছিল না শুকিয়ে গেছিল অনেকটা? অর্ণব অনেকক্ষণ ভাবে, তারপর বলে, আমি ঠিক মনে করতে পারছি না। সত্যি বলতে কি মনে করতেও চাই না। এসব আমার একদম ভালো লাগে না। আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যখন সন্দীপ বাবুর ডেড বডিটা তুমি দেখো, তার আশেপাশে কেউ ছিল? মানে কোনো লোক বা সন্দেহজনক কাউকে দেখেছো? এই প্রশ্নের উত্তরে অর্ণব সঙ্গে সঙ্গে বলে, ও না, গলি তখন পুরো ফাঁকা। একে তো দুপুর বেলা, তার উপরে এত গরম, কেউ কোথাও ছিল না। বললাম না আপনাকে যে আমি ডাকাডাকি চিৎকার করার পরেই লোকজন এসে জড়ো হয়। বেশ, তাহলে এখন উঠি, পরে দরকার হলে আসবোক্ষণ। আর আপনি রেস্ট নিন, চাপ নেবেন না। এই বলে জোজো চেয়ার ছেড়ে উঠে পড়ে। সাথে সাথে গোবিন্দবাবুও উঠে দাঁড়ায়। তারপর বলে, বুঝতেই পারছেন এটা খুন হয়ে গেছে, সেখানে আবার আপনিই প্রথম ডেড বডিটা দেখেছেন, একটু জ্বালাতন আমাদের করতেই হবে, ডোন্ট মাইন্ড। অর্ণব মৃদু হাসে, কিছু বলে না। বেরোনোর আগে জোজো একবার পিছনে তাকায়। অর্ণবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি কোথায় পড়াতে গেছিলে? অর্ণব এই প্রশ্নটা এক্সপেক্ট করেনি, তাই খানিক অপ্রস্তুত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই আবার নিজেকে সামলে নিয়ে বলে, বিবেকানন্দ রোডের ওখানে, সপ্তাহে 2 দিন যেতে হয়। জোজো হেসে বলে, আচ্ছা আচ্ছা, আর আপনি কি পড়ছেন এখন? মানে কোন কলেজ? অর্ণব এবার গম্ভীর মুখ করেই বলে, ব্যাচেলার্সের লাস্ট ইয়ার চলছে এখন, স্কটিশ চার্চ কলেজ। কিন্তু এগুলো জেনে আপনাদের কি লাভ? মানে ইনভেস্টিগেশনের জন্য এইসব ব্যক্তিগত তথ্য দিয়ে কি করবেন? জোজো হেসে বলে, না না, এটা জাস্ট আউট অফ কিউরিওসিটি। আচ্ছা, চললাম তাহলে এখন। চলুন গোবিন্দবাবু। এই বলে জোজো আর অফিসার গোবিন্দ ঘর ছেড়ে বেরিয়ে যায়। আর ঘর থেকে বেরোতেই বয়স্ক ভদ্রমহিলার সাথে দেখা। উনি যেন ঘরের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন। হঠাৎ জোজো আর গোবিন্দবাবু ঘর থেকে বেরিয়ে আসায় বেজায় ঘাবড়ে গেছেন। অপ্রস্তুত হয়ে বলেন, চলুন, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। জোজো আর গোবিন্দবাবু সেই সরু সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। এই বাড়িটার বয়স কম বেশি 80-90 বছর হবে। সিঁড়ি দিয়ে নামার সময়ই গোবিন্দবাবুর ফোনটা বেজে ওঠে। আর ফোনের উপর নাম দেখেই গোবিন্দবাবু জিভ কেটে বলে, হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে, গিন্নি ফোন করছে, আজ বড্ড দেরি হয়ে গেল ভায়া। এই বলে অফিসার গোবিন্দ ফোনটা রিসিভ করে। হ্যালো, এই তো আমি বেরিয়ে পড়েছি, একটা এমার্জেন্সি হয়ে গেছিল গো। একদম সরি 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 ডার্লিং, আমি আধ ঘন্টার মধ্যে ঢুকছি, রাগ করো না, আমি আসছি। জোজোর হাসি পায়। অফিসার গোবিন্দর মতো এরকম জাঁদরেল পুলিশ অফিসারকে গিন্নির রাগের কাছে হার স্বীকার করতে হয়?
গোবিন্দবাবু ফোন রেখে জোজোর দিকে তাকিয়ে বলে, গিন্নি বেজায় রেগে আছে। আজ কথা দিয়েছিলাম তাড়াতাড়ি বাড়ি আসবো, কিন্তু পুলিশের চাকরি বোঝই তো, সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। এই একটা খুন হলো, চিন্তায় ব্যাস ছোট ছোট ছোট, ক্লান্ত হয়ে গেলাম বাবা গো বাবা। জোজো কিছু বলে না, হালকা হাসি। অর্ণবের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পড়তেই গোবিন্দবাবুর ফোন আবার বেজে উঠল। এবার খানিক বিরক্ত গলায় তিনি বললেন, উফ, এখন আবার কে ফোন করলো? এই বলে ফোনটা খুলে তিনি দেখলেন সাব ইন্সপেক্টর ফোন করেছে। ফোনটা রিসিভ করে জিজ্ঞেস করে, হ্যাঁ বলো, কি হয়েছে? জোজো একদিকের কথা শুনতে পাচ্ছে শুধু, কিন্তু তাতেই বোঝা যাচ্ছে কি কথাবার্তা হচ্ছে। গোবিন্দবাবু বলতে থাকে, আচ্ছা তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে তো, বেশ, ফোর্স তুলে নাও এখন। আর পোস্টমর্টেম রিপোর্ট কখন দেবে? আর ওই ছুরিটাতে হাতের দাগ কোনো পাওয়া গেছে কিনা এটা জানাতে বলো। ওকে ওকে, ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি দাঁড়াও। ফোন রেখে জোজোর দিকে তাকিয়ে বলে, বডি পোস্টমর্টেমে পাঠানো হয়ে গেছে, ফরেন্সিক থেকে কি বলে এখন সেটাই জানার। আর তুমি তোমার মতো ইনভেস্টিগেট করো, যেহেতু সন্দীপবাবু তোমাদের এজেন্সিতে গেছিল, আর আমরা তো করবো ইনভেস্টিগেট। দরকার পড়লে পুলিশ গোয়েন্দা একসাথে ইনভেস্টিগেট করবে, কি বলো ভাইয়া? জোজো হালকা হেসে বলে, হ্যাঁ সে তো অবশ্যই। গলির মোড়ের কাছে যেতেই অফিসার গোবিন্দ বলে, ঠিক আছে, আমি চললাম, কাল রিপোর্ট এলে তোমাকে জানিয়ে দেবো, গুড নাইট। এই বলে গোবিন্দবাবু পুলিশের জিপের দিকে এগিয়ে যায়। রাস্তা এর মধ্যে জল দিয়ে পরিষ্কার করা হয়েছে। ইনভেস্টিগেশনের জন্য সমস্ত স্যাম্পল নিয়ে নেওয়া হয়েছে। বডিও পোস্টমর্টেমে পাঠানো হয়ে গেছে। জোজো আরেকবার স্পটটা দেখে, কি অদ্ভুত না, এই বেঁচে আছে, এই নেই। মানুষের জীবন আসলে এরকমই, কোনো গ্যারেন্টি নেই কখন যে কি হয়ে যায়। জোজো উদাস মুখে বাড়ি ফিরবে বলে হাঁটা দেয়। আর ঠিক তখনই ওর মনে পড়ে, এ কি, অমলকান্তি এসেছিল তোর সাথে। পুলিশ ডেড বডি দেখেও বেজায় ভয় পেয়ে বলেছিল যে আমি এই বাইরেটায় দাঁড়িয়ে আছি। জোজোর মনে পড়তেই অমলকান্তিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও নেইও। জোজো মোবাইল বার করে দেখে অমলকান্তির 5টা মিসড কল। ফোনটা সাইলেন্ট ছিল তাই শুনতে পাইনি। অমলকান্তি কি বাড়ি চলে গেল? জোজো সঙ্গে সঙ্গে কল ব্যাক করে, কিন্তু ফোন বেজে যায়। অমলকান্তি ফোন রিসিভ করে না। জোজোর কপালে চিন্তার ভাঁজ। রাত 10:30 বাজে, কোথায় গেল অমলকান্তি?